যে আপনি জুলাই একদম সম্মুখ সারিতে থেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনকে সংগঠিতও করেছেন এবং এক পর্যায়ে আপনি আন্দোলনে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। জুলাইতে তার মানে মা তার সন্তানকে নিয়ে এসেছে, আমাদের এই জায়গায় মা পিছন থেকে ছেলেকে সাহস দিচ্ছে যে বাবা আমি পিছনে রয়েছি। আমরা জানি যে আপনি জুলাইয়ে গুলিবিদ্ধ হয়েছেন, যদি সেই ইতিহাসটা একটু বলতেন। এই যে আপনি দেখবেন এই দিক দিয়ে আমার বুলেট লেগে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। 2000-এর অধিক মানুষ গেছে, একটা গণ করেছে। সে দেশে তাদের কোনো নেতা কর্মীর মধ্যে কোনো অনুশোচনা দেখতে পারিনি। সেই জায়গা থেকে আমি মনে করি সেটি কোনো রাজনৈতিক দল না, সেটি একটি সন্ত্রাসী সংগঠন এবং একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের জায়গায় বাংলাদেশের রাজনীতিতে দেওয়া উচিত না। ইতিহাসের প্রতিটি পরিবর্তনের পর একটা প্রশ্ন থেকেই যায়, আসলে কি বদলালো, মানুষ, রাষ্ট্র নাকি ক্ষমতার নতুন মুখ? স্বপ্নের পর হতাশা, আন্দোলনের পর সমঝোতা, স্লোগানের পর নীরবতা, একটা অন্তর্বর্তীকালীন সরকারের পরে একটা নির্বাচিত সরকার ব্যবস্থা, সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটি ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। আর সেই সময়টা কি ফিল্টার ছাড়া একটু কাছ থেকে দেখতে আমাদের নতুন আয়োজন রিয়েল টক। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সিনথিয়া জাহিন আয়েশা। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে যিনি এসেছেন, আমি তার নামের আগে কিংবা পরে কোনো বিশেষণ যোগ করতে চাই না। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন মিল্লাত হোসেন ভাই, সদস্য সচিব, ঢাকা কলেজ ছাত্রদল। ধন্যবাদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আমরা দেখেছি জুলাইয়ের পরে জুলাই আপনার যে সাহসী ভূমিকা এবং সর্বোপরি ছাত্র দলের যে সাহসী ভূমিকা, রাজপথে তাদের যে অবস্থান, এবং এর পরবর্তীতে আমরা দেখেছি জুলাইয়ের পরে অনেক ছাত্র নেতাদের অনেক পরিবর্তন, যেটা আসলে চোখে পড়ার মতো। তো সবকিছু মিলিয়ে আপনাদের আগের সেই সংগ্রামী জীবন যাপন এবং এখনকার জীবন, কি তফাৎ দেখতে পাচ্ছেন এবং কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তবে জুলাইয়ের বিষয়টি, যেহেতু জুলাই আসলে আমাদের একক কারো কৃতিত্ব নেই, জুলাই আসলে সংগঠিত হয়েছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের দ্বারা, এবং এটার ক্রেডিট আমি বিশেষ কোনো ছাত্র সংগঠনকে দিতে চাই না, আমরাও নিতে চাই না। এ সকলের সম্মিলিতভাবে একটি সারা বাংলাদেশের অনেকের আত্মত্যাগের বিনিময়ে একটি দেশের পরিবর্তন হয়েছে। তো জুলাইয়ের পরে আমরা বাংলাদেশে যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে বর্তমান যে বিএনপি সরকার, জুলাই আমাদেরকে কথা বলার যে সাহস জুগিয়েছে, আমাদের মধ্যে যে একটি আমূল পরিবর্তন জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে, আমি মনে করি শুধু ছাত্র রাজনীতি না, সম্পূর্ণ বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন করছে এই জুলাই। সেই জায়গা থেকে আপনাদের জীবনযাত্রার কোনো পরিবর্তন ঘটেছে কিনা, বা আপনাদের সেই 24 পূর্ববর্তী জীবন এবং পরবর্তী জীবনের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই হয়েছে। দেখেন, আজকে আমি আপনার কাছে আসতে পেরেছি খুব স্বাধীনভাবে, একদম আমার মধ্যে কোনো গ্রেপ্তারের ভয় ছিল না। আমার কাছে রাস্তায় আসতে আমি খুব ভালোভাবে নিরাপত্তা বোধ করছি। 24-এর আগে বাংলাদেশে আমরা আজকে যে কথা বলার যে বাক স্বাধীনতা ছিল না। বাংলাদেশে কোনো শিক্ষার্থী এবং কোনো রাজনৈতিক ব্যক্তি যারাই রয়েছেন তাদের কথা বলার মতন কোনো সাহস পেত না এই জুলাইয়ের আগে, 24-এর আগে। আমরা তখন একটি নিরাপত্তায় ভুগতাম। আরেকটি বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে আগে বাংলাদেশে আমরা যে গণতন্ত্র, আমাদের মধ্যে যে গণতন্ত্রহীন ছিল, দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের মধ্যে চাপিয়ে ছিল। এই ফ্যাসিস্টের আমলে আমরা কখনো আমাদের যে আমরা কথা বলার যে স্বাধীনতাটা, সেই স্বাধীনতাটা ছিল না। আমরা সবসময় একটি আমাদের মধ্যে ভয় কাজ করতো, কখন পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করবে, কখন কে গুম হবে। আপনি জানেন যে তার আগে বাংলাদেশে অনেক রাজনৈতিক এবং অনেক বিভিন্ন পেশার মানুষ অনেকে গুম করেছে। তো সেই যে ভয় কাজ করতো, গুমের ভীতি, গ্রেপ্তারের ভীতি, এই জায়গা থেকে আমি মনে করি 24-এর পরে আমাদের মধ্যে এই ভয়টা কাজ করে না। এটি একটি পরিবর্তন, সর্বপর্যায়ে আপনাদের কথা বলা এবং নিরাপত্তা জানমালে সেটা আপনি দেখতে পাচ্ছেন। ভাই, আরেকটা আমরা প্রশ্নে যদি আসি, আমরা শুরু থেকেই দেখেছি যে আপনি জুলাই একদম সম্মুখ সারিতে থেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনকে সংগঠিতও করেছেন এবং এক পর্যায়ে আপনি আন্দোলনে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। তো
এই যে জুলাই আপনাদের যে যাত্রা, আপনার যে যাত্রা, তো সেই যাত্রায় আমরা জানি যে আপনি আগেও ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তো সেই যে আগের যে সংগ্রাম, রাজনৈতিক ভাবে যে সংগ্রাম করে এসেছেন কিংবা যেই চড়াই উচ্চটা পার হয়ে এসেছেন, সেই অভিজ্ঞতাটা কি কিছু হলেও জুলাইয়ের মধ্যে সাহস দিয়েছে কিনা কিংবা অনুপ্রেরণা জুগিয়েছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ আপনি দেখেন যে জুলাইয়ের আগে আমি ব্যক্তিগতভাবে, আমি যেহেতু আমি একজন ছাত্র রাজনীতি করেছি, আমি ছাত্রদলের কর্মী। আমরা জুলাইয়ের আগে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘদিন। আমি নিজেও জেল কেটেছি, একাধিকবার জেল কেটেছি, হামলার শিকার হয়েছি, পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। তো জুলাই আমাদেরকে একটি প্ল্যাটফর্ম দিয়েছিল যে আন্দোলনটি আরো বড় আকারে মানুষের মধ্যে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য যে পরিবেশটা, আমরা সেই পরিবেশটা তৈরি করেছিলাম। এবং এটা আসলে আমাদের একক, আমি প্রথমে বলেছি যে আমাদের একক কৃতিত্ব নেই। এই জায়গায় অনেক শিক্ষার্থীরা খুব সাহসী। আমি দেখেছি যে জুলাইতে তার মা তার সন্তানকে নিয়ে এসেছে, না আমাদের এই জায়গায় মা পিছন থেকে ছেলেকে সাহস দিচ্ছে যে বাবা আমি পিছনে রয়েছি। এবং আপনি দেখবেন যে আমরা আমাদের আন্দোলনটি মূলত আমরা সায়েন্স ল্যাব কেন্দ্রিক, ঢাকা কলেজ আমরা সায়েন্স ল্যাব কেন্দ্রিক আন্দোলনটি আমরা সংগঠিত করেছি। এবং এই জায়গায় আপনি ধানমন্ডি রয়েছে, শাহবাগ, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত মোড় এবং আপনার কলাবাগান সহ এই অঞ্চলে আমরা আন্দোলনই ঢাকা কলেজ সায়েন্স ল্যাব কেন্দ্রিক আমরা আন্দোলনটি সংগঠিত করেছিলাম। এবং 16 জুলাই আমাদের এই জায়গায় 16 জুলাই থেকে একজন ছাত্রলীগের একজন নিহত হয়। তো সেদিন আপনি পাশাপাশি ঢাকা কলেজে আপনাদের বদরুন্নেসা কলেজ রয়েছে, হিডেন কলেজের বোর্ডার ছিল, সেদিন আইডিয়াল কলেজ ছিল, সিটি কলেজ ছিল, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই কেন্দ্র। তো আমি একটি জিনিস বলতে চাই যে বাংলাদেশে অনেক, আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কাউকে আমি কাটু করে বলছি না, যে আমাদের এই ঢাকা কলেজ কেন্দ্রিক আমাদের আন্দোলনে বা আমাদের অনেক ছাত্র সংগঠন রয়েছে। আমি ছাত্র শক্তির বাইরেদের বলবো, শিবিরের বাইরেও ছিল, ওরা সবাই এই জায়গায় ছিল। তো শুধু বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান কি তারা বলে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবদান রয়েছে, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে জুলাইতে যে অবদানটা, এই অবদানটা আসলে আমি জাতীয়ভাবে কাউকে বলতে দেখি নাই। কিন্তু 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরে যে শিক্ষা প্রতিষ্ঠানটি সবার আগে গিয়ে রাস্তা ব্লকেট করেছে এবং সারা বাংলাদেশের মানুষ হাল ধরেছে, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের মধ্যে অন্যতম। এবং ঢাকা কলেজের পাশে সহযোগিতা করেছে হিডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, পার্শ্ববর্তী যে শিক্ষা প্রতিষ্ঠান, বলা যায় যে 7 কলেজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভাইয়া, আমরা জানি যে আপনি জুলাইয়ে গুলিবিদ্ধ হয়েছেন। যদি সেই ইতিহাসটা একটু বলতেন যে যেদিন গুলিবিদ্ধ হয়েছেন এবং সেই মুহূর্তটা এবং পরবর্তীতে আপনি কিভাবে চিকিৎসা নিয়েছেন, সেই যাত্রাটা যদি একটু শেয়ার করতেন। আমি আসলে 19 জুলাই গুলিবিদ্ধ হয়েছিলাম। 19 জুলাই আমাদের আমি যেহেতু একটি রাজনৈতিক কর্মী, আমাদের দলের একটি প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে। সেদিন প্রেস ক্লাবে যাওয়ার পথে, দিনটি ছিল শুক্রবার, এবং জুলাইতে আমি যদি ভুল না করি সবচেয়ে বেশি নিহত হয়েছিল সম্ভবত 19 জুলাই। 19 জুলাই ইন্টারনেট শাটডাউনের পরে, জি 19 জুলাই আমাদের একটি প্রোগ্রাম প্রেস ক্লাবে ছিল। আমরা প্রেস ক্লাব অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো যাওয়ার পথে আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির ভাই ছিলেন, এবং আমাদের আরেক যুব দলের বড় ভাই, মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ওনারা সহ ওনাদের নেতৃত্বে আমরা একটি জায়গায় থেকে মুভ করছিলাম প্রেস ক্লাবে যাওয়ার দিকে। তো আমি অনেক বিস্তারিত, এর ভিতরে অনেক কিছু আছে, সেদিকে আমি একদম সংক্ষেপে তুলে ধরছি। যাওয়ার পাককালে এ জায়গায় অনেক সাধারণ মানুষরাও ছিল, জাস্ট শুধু যারা পলিটিক্যাল লিডারশিপ ছিল তারা এই জায়গায় নেতৃত্ব দিচ্ছিল, গোছাচ্ছিল। তো এই জায়গায় আমরা যাওয়ার পথে পুলিশ আমাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তারা ছুরা গুলি দেয়, তারপরে একদম বুলেট, একদম আপনার চাইনিজ রাইফেল দিয়ে বুলেটে গুলি করছে। আমাদের পাশে একজন যুবদলের একজন কর্মী, উনি নবীন তালুকদার, উনি আমার একদম ডান পাশে ছিল, ওনার মাথায় গুলি লেগেছে, উনি স্পটেই শহীদ হয়েছে। এবং আমার পাশে আমাদের ছাত্র দলের সেক্রেটারি আমার একদম বাম পাশে ছিলেন। আমার এই যে আপনি দেখবেন এই দিক দিয়ে আমার বুলেট লেগে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। এবং আমাদের ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী রয়েছে,
ইমরান, সে এখনো অসুস্থ রয়েছে, থাইল্যান্ডে অবস্থান করছে। তো আমরা মুহূর্তেই আমাদের স্পটে 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এবং আমি গুলিবিদ্ধ হওয়ার পরে আমার মানে আমি ডান দিক দিয়ে আমি দেখছি যে আমার পাশে একজন মাথায় বুলেট লেগে উনি শহীদ হয়ে গেছে। সাথে সাথে আমার একটা লাগার পরে আমার হাতটা, আমার শোল্ডারটা পড়ে যায়। আমি ডান হাত দিয়ে বাম হাত দিয়ে ধরছি। পাশ থেকে পিছন থেকে আমাদের এক বড় ভাই, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম ভাই, উনি ছাত্র দলের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি, উনি দূরে এসে চিৎকার করে আমাকে জড়াই ধরছে। যদি উনি জড়াই না ধরতো তাহলে আমি স্পটে পড়ে যেতাম। উনি ধরার কারণে আমাকে তাৎক্ষণিক একটি হাসপাতালে নেওয়া হয়। এই জায়গা থেকে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম বিজয়নগরে। তো আমাকে নেওয়া হয় কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে। ইসলামী ব্যাংক হাসপাতালে যাওয়ার পরে সেখানে মানে প্রচুর লাশ আসতেছে, এদিকে অনেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তাদের আসতেছে। তো আমাকে সে জায়গায় চিকিৎসা দিতে তারা মানে দেরি করছে এবং আমার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এবং আমার যারা সাথে ছিল, সহযোদ্ধারা অনেকে ছিল, তারা ভাবেও নাই যে আমি আর এত রক্তক্ষরণ হচ্ছে যে আসলে আমি বাঁচবো কিনা। তারপরে ইসলামী ব্যাংক হাসপাতাল, আমার রক্তক্ষরণ বন্ধ হয় নাই, তারা আমাকে বলে যে আপনার দ্রুত ঢাকা মেডিকেলে চলে যান। ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার প্রতি আবার গাড়ি ব্যারিকেড দেয় পুলিশ, আমার অ্যাম্বুলেন্স ঘুরাই দেয়। ঘুরে আবার আমি শান্তিনগরের দিকে একটি অরোরা একটি স্পেশালিস্ট হসপিটাল এসেছি। এখন এইদিকে হচ্ছে আপনার জনগণ অর্থাৎ ছাত্র জনতা এবং পুলিশ দুইটি পক্ষ দুদিক দিয়ে মুখোমুখি। তা আমার অ্যাম্বুলেন্সটা পুলিশের দিকে যাচ্ছিল। পুলিশ তখন দেখছে যে এই জায়গায় আমাদের এবং এই জায়গায় গুলিবিদ্ধ দেখছে তাদের কেউ না, যেহেতু ছাত্র জনতার মধ্যে আমি একজন, তারা আমার অ্যাম্বুলেন্সটি জি পাস করতে দেন। এবং আমার পাশে আরেকজন ছিল, উনি মহানগর উত্তরের পুলিশ করে ফখরুল, ও গাড়ি দিয়ে বুলেট লেগে সামনের দিকে পিছন দিক দিয়ে বের হয়ে যায়। সো আমার একই অ্যাম্বুলেন্সে ছিল। আমি পরে জানতে পারছি তখন আমার সেন্স ছিল না। তখন আমার কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, সেখানে ছাত্র জনতা এবং পুলিশের মুখোমুখি হচ্ছে। আমাকে নিয়ে যাওয়ার পরে ইসলামী অরোরা স্পেশালিস্ট হাসপাতাল, সেটা হচ্ছে আপনার শান্তিনগর যাওয়ার আগে। এই জায়গায় নেওয়ার পরে আমার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, একটি অপারেশন হয় রাত্রে। তো প্রায় 8টা-9টার দিকে আমি অপারেশন থিয়েটার থেকে বের হয়ে যাই। তখন আমার একটু সেন্স আসলো হাসপাতাল থেকে। তখন আমাকে যে আমার পরিবার বা আত্মীয় স্বজন কেউ দেখবে যাবে এই সুযোগটা ছিল না, কারণ যে যাবে হাসপাতালে তাকে গ্রেপ্তার করছে। এবং দেখা গেছে যে যারা হসপিটালে চিকিৎসাধীন ছিল তাদেরকেও ট্রিটমেন্ট নিতে দেওয়া হয়নি, কিংবা ওইভাবে নির্দেশনা দেওয়া ছিল তাদেরকে যাতে জি আমাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তারা মানে ওই হাসপাতাল কর্তৃপক্ষ RTA লিখে দিয়েছে রোড অ্যাক্সিডেন্ট, মানে কতটা ভয়ঙ্কর প্রকাশ করা হয়। তারপরে এই হাসপাতালে প্রাথমিকভাবে নেওয়ার পরে আমার একটি অপারেশন হয়, কিন্তু আমার আসলে যে চিকিৎসার প্রয়োজন ছিল সে চিকিৎসা আমার হয় নাই। তো সম্ভবত 25 অথবা 26শে জুলাই রাত্রে 11টার দিকে হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ এসে আমাদের বলল যে আপনারা দ্রুত এখনই বের হয়ে যেতে হবে, পুলিশ ডিবি রেড দিবে। আমাদের নিচে ডিবি এসে বলছে যদি জুলাই আহত কেউ থাকে তাহলে দ্রুত তাকে বের করতে হবে অথবা তারা গ্রেপ্তার করবে। তো আমাদের চিকিৎসা দেওয়া হয় নাই। রাত্রে 11টার সময় আমাকে আমার এক ছোট ভাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে আমার পাশে ছিল, আর কেউ ছিল না, মানে আসার সুযোগও ছিল না। মেহেদি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আন্তর্জাতিক বিশেষ সম্পাদক মেহেদি আমার পাশে ছিল। তো সে আমাকে রাত্রে 11টার দিকে হাসপাতালে যে নার্স বা 2-1জনের সহযোগিতা নিয়ে আমি তো বসতে পারি না, আমার শারীরিক অবস্থা হচ্ছে, আমি দাঁড়ানোই তো সুযোগ নাই, আমি হাসপাতালে বেডে বসার মতন সামর্থ্য আমার নেই। তাদের সহযোগিতায় আমাকে একটি বাসায় নেওয়া হয় রাত্রে 25 অথবা 26শে জুলাই। তখন আপনার চিকিৎসা তো সম্পূর্ণ হয়নি, আমার চিকিৎসা হয়নি। মানে এক হাসপাতালে নিয়ে যাওয়ার পরের দিন আরেক হাসপাতালে আমাকে ভর্তি করে। তো ফিজিতে চেষ্টা করা হলো, কিন্তু ফিজিতে সম্ভব না। ধানমন্ডি একটা হাসপাতাল রয়েছে, এটা যে ধানমন্ডি আপনি চিনবেন, যে ধানমন্ডি জেনারেল হাসপাতাল, সম্ভবত এটা হচ্ছে BRB এর অপোজিটে। সে হাসপাতালে আমাদের ডাক্তার রফিক ভাই নামে একজন, ওনার
তত্ত্বাবধানে ওই জায়গায় গেলাম। তো উনি আমাকে ভর্তি করার সাথে আধা ঘন্টার আগে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডিবি। তো আমি আবার উভয় সংকটে পড়লাম, মানে আমার চিকিৎসার ব্যবস্থাটা হচ্ছে, মানে আমার যে চিকিৎসাটা পাবো গুলিবিদ্ধর এই সুযোগটা এই সরকার দেয় নাই, আমাদের স্বৈরাচার দেয় নাই। সেই হাসপাতালে আমাকে ভর্তি করার সময় আমাকে দেওয়া হয় রোড অ্যাক্সিডেন্ট, আমি আহত RTA লেখে। তখন হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমাদের ফিজি হাসপাতালে একজন ডাক্তার ছিলেন, উনি হচ্ছে হ্যান্ড বিশেষজ্ঞ ডাক্তার আশরাফ। উনি খুবই নিরাপত্তার সহিত দায়িত্বশীলতার সহিত আমাকে চিকিৎসা দেয় এবং 29শে জুলাই একটি অপারেশন করে আবারও পুনরায়। তখন আগ পর্যন্ত আসলে আমি আমার হাসপাতালে কোনো চিকিৎসা পাই নাই এবং কেউ আমাকে বয়ে দেখতে যেত না। 5 তারিখে না হলে হয়তো বা আমি স্বাভাবিকভাবে যে আমার হাতটিও রক্ষা করা যেত না, আমি সুস্থ স্বাভাবিক হওয়ার প্রশ্নই ওঠে না। 5 তারিখের পরে আমরা আসলে পরিপূর্ণ চিকিৎসা পেয়েছি, তার আগে আসলে কোনো চিকিৎসা পাইনি। মানে 5 আগস্টের আগে আপনাদের যে জি। প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন ছিল সেটিও আপনি সেটিও সেই সময়কালের মধ্যে পাননি। তো পরবর্তীতে আসলে চিকিৎসার ক্ষেত্রে কতটুকু সহযোগিতা পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে, কিংবা এখন কতটুকু সহযোগিতা পাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকার থেকে আসলে আমাদের কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই এবং অন্তর্বর্তী কোনো প্রতিনিধি আমাদের সাথে আসলে মানে কোনো ধরনের যোগাযোগ ওনার পক্ষে বা সরকারের পক্ষে কেউ আমাদের সাথে কোনো যোগাযোগও করে নাই। কেন? আমরা তো দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হওয়ার পর থেকে আহতদেরকে বিভিন্নভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা কেন? সেটা হচ্ছে দেখেন না আপনি, আমি সেদিন আমাদের PM এর সামনে বলছি, ঢাকা শহরে যে কয়জন গুরুতর আহত হয়েছে তাদের মধ্যে আমিও একজন। কারণ আমার বুলেটটি আপনি দেখলে এদিক দিয়ে বুলেট লেগে সামনের দিয়ে পিছন দিয়ে বের হয়ে গেছে, হ্যাঁ বের হয়ে গেছে। এই জুলাইতে অনেক মানে আহত, মানে অন্তর্বর্তী সময় যারা অন্তর্ভুক্ত হয়েছে, আহত যে গ্যাজেটেড হয়েছে তারা একদম সুরাগুলি, একদম সামান্য আহত, তারা অনেক বড়ভাবে তাদেরকে মানে উপস্থাপন করেছে, খুবই বড় করে। এই উপস্থাপনের আড়ালে যারা প্রকৃত অর্থে যারা গুরুতর আহত তারা আসলে সামনে আসতে পারে না এবং সরকারও তাদেরকে গুরুত্ব সহকারে তাদেরকে নিয়ে আসার জন্য কোনো চেষ্টাও করে নাই। আমি আপনাকে বলবো যে অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের, যেমন আমার ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী রয়েছে ইমরান, সেও আসলে আমাদের গভর্নমেন্ট খুব বেশি, মানে ইন্টারিম গভর্নমেন্ট খুব বেশি একটা তাকেও দেখে নেয়, আজ পর্যন্ত সে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছে। তো আমি যদি এতটা গুরুতর আহত হওয়ার পরে আমি যদি মনে করি যে আমি একটি ছাত্র সংগঠনের একটি দায়িত্বে রয়েছে, আমাদের যদি এই অবস্থা হয় তা আমাদের সে আরো প্রত্যন্ত অঞ্চলে তাদের অবস্থা আরো করুন। সেই জায়গা থেকে আমি মনে করি এই জায়গায় ইন্টারিম গভর্নমেন্টের অনেক গাফিলতি রয়েছে, আহত যারা প্রকৃত আহত তাদের চিকিৎসার ব্যাপার। এটি কি আসলে প্রাথমিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং গভর্নমেন্টের একটি সেল সেটার জন্য কাজ করেছে? আপনি আসলে কেন, মানে কোন দিকটা থেকে আসলে তাদের স্বতঃস্ফূর্ততা দেখতে পাননি? এটি কি শুধুই তাদের গাফিলতি, নাকি ইচ্ছাকৃত দলীয় নেতাকর্মীদের সাইড করা কিংবা ইচ্ছাকৃত কিছু মানুষদেরকে হাইলাইট করার জন্য কাজ করেছে? আসলে আমি তো সেটা বলতে পারবো না পরিপূর্ণভাবে, তবে আমি মনে করি যে যারা একটি দেশের গণঅভ্যুত্থানের পরে যারা আহত রয়েছে সেদিকে তখনকার যারা দায়িত্বশীল রয়েছিল, যারা এটি নিয়ে কাজ করেছে, তারা সেদিক দিয়ে মনোযোগটা তাদের খুবই কম ছিল, তারা তাদের মনোযোগটি অন্যদিকে হয়তো বেশি দিয়েছে। সেই জায়গা থেকে আমরা যারা আহত ছিলাম তাদের বিষয়ে তারা খুব দৃষ্টিকোণ করেন। ভাই, আমরা আসলে শুনলাম আপনি কিভাবে জুলাই সেই কঠিন মুহূর্ত পার করেছেন, যখন আপনার চিকিৎসার প্রয়োজন ছিল তখন ন্যূনতম মানুষের যে মৌলিক অধিকার চিকিৎসা সেটিও স্বৈরাচারী সরকার তখন আমাদের আহতদেরকে নিতে দেয়নি। তো এই যে রক্তক্ষয়ী একটা সংগ্রাম, একটা যুদ্ধ শেষ করলেন, এর পরবর্তীতে যেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল কিংবা চাওয়া ছিল, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ কতটুকু পেয়েছেন? দেখেন, বাংলাদেশ আসলে জুলাই 24 গণঅভ্যুত্থান আমাদেরকে আসলে অনেক যারা রাজনৈতিক কর্মী রয়েছেন বা রাজনৈতিক যারা নেতা রয়েছেন তাদের অনেকে চোখ খুলে দিয়েছে এবং এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে যদি ভবিষ্যতে এরকম কোনো সরকার, কোনো ব্যক্তি বা কোনো দেশের স্বার্থে বা দেশের গণতন্ত্রকে কেউ হরণ করতে চায় এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তার পরিণতি
শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। সেই জায়গা থেকে আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক কর্মীর এবং রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত। সেই শিক্ষা নিয়ে আমি মনে করি যে বর্তমান যে অবস্থা ইন্টারভিউ থেকে বর্তমান রাজনীতিতে একটা আমূল পরিবর্তন এসেছে। সব জায়গায় একটি জবাবদিহিতা রয়েছে, মানুষের মধ্যে কথা বলার যে স্বাধীনতা। আমরা আসলে এই বিগত 17 বছর যে স্বৈরাচারের আমলে অনেক মানুষই আসলে কথা বলতে পারতো না, সেই জায়গা থেকে এখন যে কোনো তার স্বাধীনতা, তার যে বাক স্বাধীনতা, মতামত প্রকাশ করতে পারে। আমি মনে হয় এটি খুবই বড় একটি পরিবর্তন। মিলাদ ভাই, আমরা আসলে দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরে আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগী কিংবা দোসর যারা ছিল তারা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে। আমরা জুলাই মাস আসলেই দেখি যে 3 শব্দের একটি শব্দ ব্যবহার করে জুলাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করা কিংবা জঙ্গি হিসেবে আখ্যায়িত করার যে প্রচেষ্টা চলছে, সেই ব্যাপারে সরকারের যে পদক্ষেপ কিংবা সরকারের যে অবস্থান সেটিকে আপনি কিভাবে দেখছেন এবং সর্বোপরি সরকারের কাছ থেকে কি আশা করেন এই বিষয়ে? হ্যাঁ, বর্তমান সরকার আসলে যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি মনে করি জিরো টলারেন্স, মানে তাদেরকে ছাড় দেওয়ার ব্যাপারে সরকারের কোনো কিনে। আমি যেহেতু ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করছি, আপনি আওয়ামী লীগের প্রশ্নে আসলে আমরা আপোষহীন এবং আমাদের সরকারও কঠোর নির্দেশনা রয়েছে আমাদের কাছে যে যদি তারা কোনো দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে তাদেরকে আমরা যাতে প্রতিহত করি, অর্থাৎ আমরা প্রশাসনের কাছে তাদেরকে হস্তক্ষেপ করি, প্রশাসনের সহযোগিতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। তো আমি মনে করি যারা এই দেশে যাদের কোনো অনুশোচনা নেই, আজ পর্যন্ত আমি কোনো মানে আওয়ামী লীগ বা তাদের ছাত্র সংগঠন, আমি আজকে পর্যন্ত কোনো ব্যক্তিকে দেখলাম না যে এই 2000-এর অধিক মানুষ গেছে একটা গণ করেছে সে দেশে তাদের কোনো নেতা কর্মীর মধ্যে কোনো অনুশোচনা দেখতে পারিনি। সেই জায়গা থেকে আমি মনে করি সেটি কোনো রাজনৈতিক দল না, সেটি একটি সন্ত্রাসী সংগঠন এবং একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের জায়গায় বাংলাদেশের রাজনীতিতে দেওয়া উচিত না এবং আমরা যত জীবন বেঁচে যাব আমরা সারা জীবন তাদের বিপক্ষে আমাদের অবস্থান থাকবে। আমাদের সন্ত্রাসীদের বিপক্ষে আমাদের সবসময় আমাদের বক্তব্য সুস্পষ্ট। তাদের জায়গায় বাংলাদেশের রাজনীতি হবে না ইনশাআল্লাহ, আমরা বেঁচে থাকি। মিলাদ ভাই, আমরা আসলে যতটুকু জানি আপনি একটা ছাত্র সংগঠন, ছাত্র দলের সাথে যুক্ত আছেন, ঢাকা কলেজের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি মানে বলা চলে যে আপনি বাংলাদেশে যে সরকার এখন দেশ পরিচালনা করছে, বিএনপি সরকার, তো আপনি তাদেরই ক্ষমতাসীন সেই দলের ছাত্র সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তো সেই জায়গা থেকে আসলে এই সরকারের কোন জিনিসটাকে আপনার কাছে নেতিবাচক মনে হয় বা নেগেটিভলি মনে হয় যে এই পদক্ষেপগুলো এইভাবে নেওয়া উচিত ছিল, যদি একটু সমালোচনা করতে বলি সেক্ষেত্রে কি বলবেন? আসলে দেখেন, বর্তমান সরকার তো আসলে সম্ভবত 4 মাস এখন আসলে সমালোচনার এবং খুব বেশি সমালোচনা করার মতন জায়গা এখনো তৈরি হয় নাই, যে জায়গাটা নিয়ে আমি মানে এখনো মানে তাদের বক্তব্য দিব। তবে হ্যাঁ, এখন আমাদের একটি সবচেয়ে বিষয় হচ্ছে বর্তমান সরকার একটি আপনার একদম রুট লেভেল থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত সব জায়গায় একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসছে এবং সবার মধ্যে একটি ভয় কাজ করে যে আমি যদি কাজ না করি, অর্থাৎ আমি যদি যে আপনি দেখবেন যে প্রতিটি মন্ত্রী এমপি তাদের মধ্যে যে একটি আমূল পরিবর্তন, তাদের মধ্যে একটি ভয় কাজ করে যে যদি আমরা কোথাও দুর্নীতি করি অথবা আমরা যদি এই জায়গায় আমাদের মানে কাজ যদি কোনো মানে গাফিলতি করি তাহলে আমাদের অশাস্তি। আসলে ভাই প্রশংসা শুনলাম, আমি যদি একটু সমালোচনার দিকে দৃষ্টিপাত করতে চাই যে কোন কাজটার আপনি সমালোচনা করবেন যে এইটা এভাবে হওয়া উচিত ছিল, সেটির ক্ষেত্রে কি বলবেন? না, আমি তো আপনাকে বললাম যে বর্তমান সরকার তো মাত্র 4 মাস হয়েছে। এই 4 মাসে তো আসলে আমি আসলে এখনো ওই সমালোচনাটা করতে পারি না, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তবে আমরা বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা রয়েছে যে আশা করি উনি মানুষের যে প্রত্যাশা উনি শতভাগ চেষ্টা করবেন যে পূরণ করার জন্য। তবে একটি বিষয় হচ্ছে, আমি যদি বলেন যে সমালোচনার বিষয়টি যদি বলেন যে আমি মনে করি যে আমাদের এমপি মন্ত্রী যারা রয়েছেন ওনাদের আরো দায়িত্বশীল, ওনারা একদম সম্পূর্ণ যেভাবে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে উনি নিজে ফোকাসের বাইরে গিয়ে মানে একটা আছে না যে মানুষ কাজের চেয়ে বেশি হাইলাইট হতে চায়, সেই জায়গা থেকে উনি বের হয়ে
মানে এইরকম না, কাজের দিকে গুরুত্ব কাজকে গুরুত্ব দিচ্ছেন। আমি মনে করি বর্তমান সমালোচনা এমপি মন্ত্রীদের এই জায়গাতে আর একটু সচেতন হওয়া উচিত। বুঝতে পেরেছি। খুব সুকৌশল একটা উত্তর পেলাম, যদিও সরাসরি সমালোচনা পেলাম না। যাই হোক, আমরা আসলে একটু বিরোধী দলের দিকে আসি। বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে গৃহপালিত ভাবে আসলে বিরোধী দলকে রাখা হতো, কিংবা এক প্রকার আসলে দামি নির্বাচনের মাধ্যমে একটা বিরোধী দলকে বসানো হতো। আমরা দিনের পর রাত দেখেছি। এইবারে তো আসলে 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় এসেছে, এবং একটা বিরোধী দলও শক্ত একটা বিরোধী দল আমরা দেখতে পাচ্ছি। আমরা সংসদ অধিবেশনের মাধ্যমে যেটি দেখি যে তুমুল বিতর্ক হয়। তো সেই জায়গা থেকে আসলে বিরোধী দলের কার্যক্রম কিংবা তাদের যে অ্যাক্টিভিটি, সেটিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমি বিরোধী দলের বিষয়টা নিয়ে আমি মনে করি যে, আমি যদি আপনি বলেন যে সরকারকে দোষের মধ্যে বিএনপি সরকারকে যদি আঁক পায়, মানে সরকারি দলে তার সফলতার দিক দিয়ে, তো আমি মনে করি যে বিরোধী দলের যে মার্ক তারও অনেক নেম নেই। কারণ হচ্ছে বিরোধী দলের যে বিষয়টা, জনগণের সাথে তারা কথা বলবে, জনগণের অনেক বিষয় রয়েছে, এবং সরকারের যে গঠনমূলক সমালোচনা সেই জায়গা থেকে তারা অনেকটাই দূরে। বিরোধী দলের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে গঠনমূলক এবং দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যে বিষয়গুলো সমালোচনা করা উচিত, সে জায়গার বাহিরে গিয়ে তাদের বক্তব্য, সেটা আমার কাছে খুবই অযাচিত মনে হয়। কারণ ভাই, আমরা কিন্তু দেখতেও পাচ্ছি যে অনেক ক্ষেত্রে সরকারের যে পজিটিভ প্রস্তাবনা কিংবা জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে কিন্তু বিরোধী দল সমর্থনও দিচ্ছে, এবং কিছু কিছু ব্যাপারে তারা সমালোচনাও করছে। এবং আমরা তুলনামূলকভাবে যদি দেখি যে মিডিয়া প্লাস হচ্ছে আমাদের যে বুদ্ধিজীবী মহল বা সিভিল সোসাইটি থেকে অনেকাংশে এটাই শুনে আসছি যে তুলনামূলকভাবে অন্যান্য সময়ের বিরোধী দলের থেকে এবারের বিরোধী দলের কর্মকাণ্ড তারা পজিটিভলি দেখছে। তো সেই দিক থেকে আপনি কি বলবেন? না, কর্মকাণ্ড আসলে আমি তো সেটা বললাম, আমি বিরোধী দলের বিষয়টা আপনি যেটা বলছেন, আমি বলছি তাদের গঠনমূলক এবং জনগণের স্বার্থে যতটুকু কথা বলে সে জায়গা থেকে তাদের আমি মনে করি ভূমিকা একটু কম এবং প্রশ্নবিদ্ধ। সেটা বলছি, তারা যে মানে সরকারকে সহযোগিতা করছে না বা সরকার, সেটা আমি বলি নাই। আমি বলছি তাদের যে যতটুকু জনগণের সাথে কথা বলার প্রয়োজন, তার বাইরে গিয়ে তাদের ব্যক্তি অনেক স্বার্থ রয়েছে, তাদের রাজনৈতিক দলের বিষয় রয়েছে, এবং অন্যান্য বিষয়কে তারা বেশি সামনে আনার চেষ্টা করে, অপ্রাসঙ্গিক বিষয়গুলো তারা সামনে নিয়ে আসছে। এই জায়গাতে আমি মনে করি যে সামনে যেহেতু সময় একদম কম, 4 মাস সামনে, আমরা মনে করি যে আগামীতে তারা আরো ভালো ভূমিকা পালন করবে এবং সংসদও গতিশীল হবে, একটি জবাবদিহিতা থাকবে সারা বাংলাদেশে, জনগণ এবং সরকারকেও একটা জবাবদিহিতা তারা রাখতে পারবে আমি মনে করি। বর্তমানে এখন যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো রয়েছে, অলরেডি বিএনপি ক্ষমতায় রয়েছে, বিএনপির বাইরে গিয়ে যদি বলতে চাই, তো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে কাদেরকে সব থেকে বেশি সম্ভাবনাময় মনে হয়? সম্ভাবনাময় জায়গায় আসলে আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্রত্যাশা ছিল, এবং বাংলাদেশের মানুষও প্রত্যাশা ছিল যে এনসিপি খুব ভালো করবে। তাদের প্রতি সাধারণ মানুষের একটি আগ্রহ ছিল, এবং যারা যেহেতু তারা এই জুলাই গণঅভ্যুত্থানেও তারা সামনে থেকে আন্দোলনটি সংগঠিত করে নেতৃত্ব দিয়েছে, সংগঠিত করেছে, এবং এই জুলাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা অনেক, সেটা আসলে আমরা সব রাজনৈতিক দলই স্বীকার করি, হয়তো কারো কম, সবারই ভূমিকা রয়েছে, সবারই রয়েছে। তাদের প্রতি সেই গণঅভ্যুত্থানের পরে তাদের প্রতি জনগণের অনেক প্রত্যাশা ছিল, সে জায়গা থেকে তারা আসলে জনগণের শতভাগ প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে না, এবং জনগণের যে আগ্রহটা ছিল সেই রাজনৈতিক দলের প্রতি, তো আমি মনে করি সেই আগ্রহের জায়গা একটু কম। আর আমার বিশ্বাস, যদি তারা যে ধারায় রয়েছে সেই ধারা যদি তারা অব্যাহত রাখে, সেই রাজনৈতিক দলটা হয়তো সামনে আরো ভালো করবে। তাদের প্রতি মানুষের এখনো একটু আগ্রহ আছে, এই সংগঠনের কিছু ব্যক্তিবর্গ যারা ভালো কাজ করেছে
বা তাদের প্রতি জনগণের আগ্রহের Soft জায়গা corner. রয়েছে soft জায়গা রয়েছে। ভাই আমরা আসলে বেশ অনেকক্ষণ সময় ধরেই রাজনৈতিক আলাপ করছিলাম। আপনি যেহেতু একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছেন, দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে যুক্ত আছেন, তো ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, যে অবশ্যই। এত দীর্ঘ যাত্রায় কাদের থেকে সব থেকে বেশি সাপোর্টটা পেয়েছেন, বা একক যদি কোনো ব্যক্তির নাম বলতে বলি যে এই মানুষটার কাছ থেকে আপনি সব থেকে বেশি অনুপ্রেরণা পেয়েছেন, তাকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন, কিংবা সে খারাপ মুহূর্তগুলোকে সঙ্গী হিসেবে থেকেছে কিংবা সাপোর্ট দিয়েছে, কার নাম বলবেন? আমি আসলে আমার জীবনের প্রথম অনুপ্রেরণা বা আমার সাহস আমার বাবাকে আমি মনে করি। আমার বাবা বেঁচে নেই, কিন্তু আমার জীবনের সর্বক্ষেত্রে আমার বাবা আমার সাহস এবং অনুপ্রেরণার অংশ। তো আমি সবার আগে আমার বাবাকে সামনে রাখবো এই বিষয়টা। আচ্ছা, এই যে দীর্ঘ যাত্রা এবং আপনার এই যে জুলাইয়ের মধ্যে একটা সংগ্রাম, আপনি দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে এবং দেখা গিয়েছে যে আপনি দীর্ঘ সময় 19 জুলাই থেকে আপনি 5 আগস্ট পর্যন্ত প্রপার ট্রিটমেন্ট, এই সময়টায় প্রাইম টাইমটায় যে চিকিৎসাটা দরকার ছিল আপনি সেটাও নিতে পারেননি। তো এর পরবর্তীতে আপনার চিকিৎসার ক্ষেত্রে আপনাদের ছাত্র সংগঠন কিংবা আপনার রাজনৈতিক দল থেকে কোনো সহযোগিতা পেয়েছেন হ্যাঁ, কিনা? অবশ্যই। কারণ আমার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব এবং আমার চিকিৎসা, আমি এখনো থেরাপি নেই, আমার হাত এখনো তুলতে পারি না, এই যে হাতটি এখনো স্বাভাবিক না, আমি তুলতে পারি না এবং আমার হাতটা প্রায় সময় ফুলে যায়। তো এখনো আমি প্রতিদিন ফিজি হাসপাতালে গিয়ে থেরাপি নিতে হয়, সপ্তাহে 2-3 দিন যাই। তা আমি আমার সংগঠনের আমাদের যে রাজনৈতিক মানে সংগঠনের যিনি অভিভাবক এবং আমাদের বর্তমান পিএম, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের মতন অনেকেই, বিশেষ করে উনি খোঁজখবর নিয়েছেন, চিকিৎসার পর খোঁজখবর নিয়েছেন। এবং আমি স্টুডিও থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই। ওরে আমাকে হাসপাতালে সার্বিকভাবে খোঁজখবর নিয়েছেন এবং সহায়তা করেছেন। আরেকজন বিষয়ে আমি খুব বিশেষভাবে বলতে চাই, আমার বড় ভাই, উনি জুলাই গণঅভ্যুত্থানে অনেক অবদান ছিল এই অঞ্চল কেন্দ্রিক। যুব দলের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি রবিউল ইসলাম নয়ন ভাই, উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন। হাসপাতালে যে ট্রিটমেন্ট নেওয়ার ডাক্তারদের সাথে যোগাযোগ এবং যে আমার যে চিকিৎসার খরচ অনেকটা উনি ম্যানেজ করে দিয়েছেন। এখন পর্যন্ত আমার বিভিন্ন হাসপাতালে যেতে হয়, ডাক্তারদের কাছে যেতে হয়। এই বিষয়গুলো আমার রাজনৈতিক দলের যারা দায়িত্বে রয়েছেন, ছাত্র সংগঠনের যারা দায়িত্ব রয়েছেন, তারা আমার সার্বিকভাবে খোঁজখবর রাখছেন। এবং আমাদের দলের আগে বর্তমান চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের পিএম, উনি আমাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন। এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞ। দীর্ঘ আলাপ আমরা শুনলাম আপনার রাজনৈতিক যাত্রা এবং জুলাইয়ের যে সাহসিক ভূমিকা, সবকিছু শুনলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা কিছু এক কথায় উত্তর নিব। আমি কিছু বিষয় বলবো, আপনার মতে সেই বিষয়টা কি আপনি এক লাইনে বলবেন। বাংলাদেশে বর্তমান সময়ে সব থেকে ওভাররেটেড নেতা কাকে মনে হয়? নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, এক শব্দে বর্তমান বাংলাদেশ। গণতান্ত্রিক পথে বাংলাদেশ, গণতান্ত্রিক। এক শব্দে আমাদের জুলাই গণঅভ্যুত্থান। বাংলাদেশে একটি আমূল পরিবর্তন এনেছে জুলাই গণঅভ্যুত্থান। এক শব্দে বর্তমান রাজনীতিকে কিভাবে দেখছেন? আমি বর্তমান রাজনীতি ইতিবাচক ভাবে দেখছি, সঠিক পথে বাংলাদেশের রাজনীতি এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এক শব্দে যদি মিল্লাত হোসেন ভাইকে বর্ণনা করতে বলি কি বলবেন? আমি আসলে একজন গণতান্ত্রিক আন্দোলনে যোদ্ধা এবং দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাজ করেছি। গণতান্ত্রিক বাংলাদেশে রয়েছি। আর আমার বিষয়ে আমি আসলে বিশেষ কিছু নেই বিশেষভাবে বলতে। এমন কিছু কি বলবেন যেটা কখনো মিডিয়াতে আপনার সম্বন্ধে বলা হয়নি, এই প্রথম বলবেন, এমন কোনো কিছু? সেটা কি আমি যদি বলি তাহলে আসলে আমি জুলাই গণঅভ্যুত্থানে যে কাজ করেছি এবং বিগত ফ্যাসিস্টের থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ত্যাগটা আসলে আড়াআড়ি রয়ে গেছে। এই জায়গাটি আমি বলবো যে আমি আমার প্রকৃত আমাদের যে আন্দোলন যে সংগঠিত করেছি এবং জুলাই যতটা আমি আহত হয়েছি এবং জুলাই নিয়ে যে কাজ করেছি, গণঅভ্যুত্থানে যে কাজ করেছি, সেই ভূমিকাটা
আমি যতটুকু ফোকাসে আসার মানে তার যতটুকু মানুষের সামনে সেটা আমি উচিত ছিল অনেকটাই আড়ালে। ঠিক আছে মিলাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমাদের এই দীর্ঘ আলোচনা এবং এই যে সংগ্রাম যাত্রার ইতিহাস শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।